অবশেষে মনে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা এখন থেমে যাবে। ডোনাল্ড ট্রাম্প 28 দফার একটা প্রস্তাব পেশ করছে, একটা দফা দুইটা দফা না, একেবারে 28 দফা, এবং সেখানে যুদ্ধ কী কী শর্তে যুদ্ধ থামবে এবং যুদ্ধ থামার পর কী কী হবে সব কিছু ওখানে বর্ণিত আছে। এবং আমি সেই 28 দফা ওইটা পড়ে দেখলাম যে এর মানে 3/4 মানে 4 ভাগের 3 ভাগই বস্তুত রাশিয়ার ফেভারে। অর্থাৎ এই দফা মেনে নিয়ে ইউক্রেন যদি এখন যুদ্ধ থামায়, অর্থাৎ যুদ্ধ যদি থেমে যায়, তাহলে রাশিয়া বিজয়ী হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়া কিন্তু অল অ্যালং তারা কিন্তু দাবি করছিল 2014 সালে তারা যে ক্রিমিয়া দখল করে নিয়েছিল এটাকে রাশিয়ার অংশ হিসাবে মানতে হবে, এবং 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে লুহানস্ক, দোনেস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এই সমস্ত অঞ্চলের যে সমস্ত অংশ রাশিয়া দখল করে নিয়েছিল, তার মধ্যে তো লুহানস্ক এবং দোনেস্ক এই দুইটা প্রদেশ সম্ভবত পুরোটাই দখল করে নিয়েছে, আর জাপোরিজিয়া এবং খেরসন এর আংশিক তারা দখল করে নিয়েছে। এখন এই দফার মধ্যে আমি দেখলাম যে যে অঞ্চলগুলো রাশিয়া দখল করছে এটাকেও রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দিতে হবে। তো তাই যদি হয় তাহলে তো রাশিয়া যা চাইছিল সেটাই হলো। আর গুরুত্বপূর্ণ যে দফা দেখলাম সেটা হলো যে ইউক্রেন কোনোভাবেই ওই ন্যাটো জোটে যোগ দিতে পারবে না। তো সেটাও তো রাশিয়ার চাওয়া, তাই না? তার মানে হচ্ছে কি রাশিয়া আসলে যা যা চাইছিল সবই কিন্তু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইসব জানাশোনার পরেও এই আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার রিস্ক কেন নিচ্ছে, যেখানে আমরা কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্পকেই বলতে শুনেছি ইউক্রেনকে যদি যথেষ্ট অস্ত্র সরবরাহ করা হয় তাহলে ইউক্রেন যে অঞ্চল হারিয়েছে এই অঞ্চল তারা দখল করতে পারে, এবং তখন মনে হচ্ছিল যে যুদ্ধ মনে হয় যে আরও নতুন মাত্রা পাবে এবং যুদ্ধের ঘনঘটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তারপরে অ্যাবাউট টার্ন করে অবশেষে 28 দফা এই যে প্রস্তাব দাবি করলো, মানে পেশ করলো, এবং যাতে করে দেখা গেল যে ওই হারানো অঞ্চল যেটা নাকি ইউক্রেন হারিয়েছিল এগুলো উদ্ধারের কোনো বিষয় আশায় তো নাই, বরং এগুলোকে রাশিয়াকে দিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বা আমেরিকার এই উদ্যোগ এর সাথে বাংলাদেশের ঘটনার কিন্তু অদ্ভুত সাদৃশ্য আছে, এবং সেটাই বস্তুত এই ভিডিওটার মূল প্রতিপাদ্য বিষয়। ডোনাল্ড ট্রাম্প কেন এখন 28 দফা পেশ করে এই যুদ্ধ থামাতে চাচ্ছে সেটা যদি আমরা বুঝি তাহলে বাংলাদেশের বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারবো। সেটা হলো এই যে আমেরিকা কিন্তু বিলিয়ন না, সম্ভবত কত 200-250 বিলিয়ন ডলার তো অলরেডি এই যুদ্ধের পিছনে খরচ করছে। তো আমেরিকা হলো একটা ব্যবসায়ীর জাত, মানে ব্যবসায়ী দেশ, আর ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট, সে তো একেবারে জাত ব্যবসায়ী। সে ব্যবসা এবং টাকা পয়সা ছাড়া অন্য কিছুই বুঝে না, সে জিওপলিটিক্স অত কিছু বুঝে না। সে কিছুদিন আগে আপনারা জানেন যে অলরেডি এই যে এই যুদ্ধে তারা যে খরচ টরচ করছিল এটা তো আর মাগনা না, ফি সাবিলিল্লাহ না, এগুলো তো তুলতে হবে, এগুলো তো তার বিনিয়োগ। তো অতএব সে কী করেছে, জেলেনস্কির সাথে অলরেডি কিন্তু একটা চুক্তি কয়েক মাস আগে অলরেডি স্বাক্ষর করে ফেলছে যে ওই ইউক্রেনে যে সমস্ত রেয়ার আর্থ মিনারেলস খনিটনি আছে এইগুলো সমস্তই আমেরিকার হাতে তুলে দিতে হবে, এবং আমেরিকা ওই রেয়ার আর্থ মিনারেলস এইগুলো উত্তোলন করে তারা ব্যবহার করবে, এবং সেখানে কিছু শর্ত টর্ত আছে, একেবারে পুরো 100% নিয়ে যাবে তা তো হয় না, হয়তো লামসাম কিছু একটা ইউক্রেনকে দিবে, এবং এইটা সম্ভবত $500 বিলিয়ন চুক্তি। তো এখানে আমেরিকার হয়তো 200 থেকে 250 বিলিয়ন ডলার খরচ হয়েছে। তো আমেরিকা কিন্তু এখন রেয়ার আর্থ মিনারেলস এবং অন্যান্য যে খনিটনি আছে সেগুলোর ওপরে আমেরিকা তার আধিপত্য বিস্তার করবে, এবং সেখান থেকে তারা খনিজ পদার্থ তুলবে, এবং যেমন ইচ্ছা খুশি তারা এগুলো নিয়ে তারা হয় নিজেরা ব্যবহার করবে অথবা বিক্রি করবে, এবং এইটা হলো $500 বিলিয়ন চুক্তি।
তার মানে তারা ওই 200 বা 250 বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করছিল, এখন এরা কিন্তু 500 বিলিয়ন ডলার বা তারও বেশি এখান থেকে তারা তুলে নিয়ে যাবে। আর যদি অতটা নাও পারে, অ্যাটলিস্ট তারা যে ইনভেস্ট করছিল এইটা যে তারা তুলে নিয়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আর যখনই এটা নিশ্চিত হয়ে গেছে যে আমেরিকা তার বিনিয়োজিত অর্থ তারা ফেরত পেতে যাচ্ছে, তাহলে এই যুদ্ধ চালানোর তো আর কোনো অর্থ হয় না, তাই না? এগুলো পুরো বেকার। তারপরেও কিছুদিন এই আমেরিকা ট্রাই করছে আর কি, ট্রায়াল দিয়েছে, দেখি ইউক্রেনকে কিছু অস্ত্রপাতি দিয়ে দেখা যাক তারা কিছু ওই তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে পারে কি না। এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখে যে না, সেটা সম্ভব না। এর অন্যতম কারণ হচ্ছে ইউক্রেনের আসলে এখন সৈন্য টৈন্য তেমন কিছু নাই। অলরেডি তাদের সিংহভাগ সৈন্য কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা গেছে এবং নতুন সৈন্য রিক্রুট করে ওই যুদ্ধক্ষেত্রে পাঠানোর মতো সামর্থ্য তাদের আর নাই। আর ওই অস্ত্রপাতি যেগুলো এতদিন ধরে দিচ্ছিল আমেরিকা অথবা ন্যাটো, এই সমস্ত অস্ত্রপাতির বিরুদ্ধে রাশিয়া ভালো মতো প্রতিরোধক ব্যবস্থা তারা অলরেডি তৈরি করে ফেলছে। আমরা যুদ্ধের প্রারম্ভে আমরা রাশিয়াকে একেবারে দুর্দান্ত প্রতাপে এগিয়ে যেতে দেখেছি, কিন্তু যখন রাশিয়া পিছন হটে যায় এরপর আমরা এই যে এখানে ওই যে তুরস্কের বায়রাক্তার ড্রোন, আমেরিকার ড্রোন এবং বিভিন্ন মিসাইল ইত্যাদির বেশ কারিশমা আমরা দেখছিলাম। তখন কিন্তু হঠাৎ করে রাশিয়া কিছুটা কোণঠাসা হয়ে পড়ছিল, এটা আমরা জানি। কিন্তু আস্তে আস্তে রাশিয়া তো সামরিক শিল্পে অত্যন্ত উন্নত, তাই না? তো এত কিছু অস্ত্রপাতি, এগুলোর বিরুদ্ধে কি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করলে খুব দ্রুতই তাদের যে দুর্বলতা কাটিয়ে ওঠা যায়, সেইগুলো কিন্তু তারা অলরেডি করে ফেলছে। এবং করে ফেলার পরে হচ্ছে কি, এখন আর এই বাইরাক্তার ড্রোন অথবা আমেরিকান মিসাইল অথবা ন্যাটোর মিসাইল যেগুলো আমরা শুনছিলাম, ডেজার্ট স্টর্ম এরকম কি জানি আছে না, তো ইত্যাদি নানা কিসিমের যে মিসাইল বা ড্রোন বা ওই কামান রকেট সিস্টেম ইত্যাদি, তো রাশিয়া অলরেডি কিন্তু এদের বিরুদ্ধে বেশ ভালো রকম প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে ফেলার পর আমরা কিন্তু অলরেডি খেয়াল করছি যে এরপর যত অস্ত্রপাতি ইউক্রেনকে দেওয়া হোক না কেন, ইউক্রেন কিন্তু যুদ্ধে আর তেমন কিন্তু সুবিধা করে উঠতে পারে নাই। তার কারণ খুব দ্রুতই রাশিয়া প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে পাল্টা তারা আক্রমণ করে আরও বেশি জায়গা দখল করে নিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে যে এই পরীক্ষা নিরীক্ষার দরকার নাই, এনাফ, আর এখানে অর্থ করে ঢালার কোনো দরকার নাই। এইভাবে যদি চলতে থাকে একটা পর্যায়ে এই রাশিয়া হয়তো পুরো ইউক্রেনকে দখল করে নিবে। আর তখন ওই যে ইউক্রেনের সাথে যে আমেরিকা চুক্তি করছে না 500 বিলিয়ন ডলারের, এটাও কিন্তু খোয়া যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ রাশিয়া যদি পুরো ইউক্রেন দখল করে নেয় তখন তো আর রাশিয়া আমেরিকাকে তো আর ফ্রি পাস দিবে না যে তোমরা এই সমস্ত খনি থেকে খনিজ দ্রব্য উত্তোলন করে নাও, কি তা কি দিবে নাকি? তা তো দিবে না। তো এই জন্যে ডোনাল্ড ট্রাম্প এখন চিন্তা করছে আর পরীক্ষা নিরীক্ষার দরকার নেই বাবা, যেখানে যে অবস্থায় তোমরা আছো ওইখানে থেমে যাও এবং যুদ্ধটা থেমে যাও। আর তাছাড়া ওই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোরও একটা চাপ আছে, কারণ তারা তো রাশিয়া থেকে সস্তায় তেল গ্যাস অর্থাৎ জ্বালানি পাইতো। এর ফলে তাদের দেশের মার্কেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও মোটামুটি একটা স্বল্প মূল্যের থাকতো। কিন্তু এই রাশিয়ার সাথে গ্যাঞ্জাম করার পর এখন অতি উচ্চ মূল্যে কিন্তু আমেরিকা থেকেই তেল গ্যাস কেনা লাগে এই যে ইউরোপীয় ইউনিয়নের। ফলে হচ্ছে কি, সেখানে কিন্তু দারুণ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোরও এখন একটা চাপ যে যুদ্ধ আসলেই থামাতে হবে। আর যদি যুদ্ধ না থামাতো তাহলে বিকল্প যেটা ছিল সেটা হলো গোটা ন্যাটোকে আমেরিকা ওই রাশিয়ার উপরে ঝাঁপিয়ে পড়তে হতো, কিন্তু সেটা ছিল ভীষণ রিস্কি। তাহলে মহাযুদ্ধ শুরু হওয়া অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া এবং তার সাপেক্ষে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল। সুতরাং তারা অবশেষে চিন্তা করেছে এনাফ ইজ এনাফ, আর যুদ্ধ বাড়ানোর দরকার নেই, এখানে থামো। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই দুতিয়ালি, এটার সাথে বাংলাদেশের আসলে কী সম্পর্ক? আমরা এটা কিন্তু খুব ভালো করেই জানি যে বাংলাদেশের বন্দর ব্যবহার করে আমেরিকা এখানে নানা রকম সুযোগ সুবিধা নিবে, বা বাংলাদেশের কোনো একটা অঞ্চলকে হয়তো তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করবে, ইত্যাদি নানা উচ্চাভিলাষের কারণেই বস্তুত আমেরিকার ডিপ স্টেট যখন ডেমোক্র্যাটরা ক্ষমতায় ছিল তারা কিন্তু শেখ হাসিনার পতন ঘটানোর জন্য বহুত চেষ্টা করছে, কিন্তু সেটা পারে নাই। কিন্তু অবশেষে গিয়ে কিন্তু তার সফল হয়েছে।
2024 সালের 5 আগস্ট, রাইট? এটাই তো মেইন কারণ, আর তো কোনো কারণ না। এই কারণেই কিন্তু এমন না যে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করছিল, বিষয়টা হলো মোটেও তা না। এটা কিন্তু এখন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, অলরেডি সেই বন্দরের নিয়ন্ত্রণ কিন্তু বিদেশিদের হাতে চলে গেছে। আর এই বিদেশিদের হাতে, অর্থাৎ ডাইরেক্টলি আমেরিকার কোনো কোম্পানির হাতে গেছে এটা বলা যাচ্ছে না। এটাও মনে হয় যে টেকনিক্যালি করা হয়েছে, যে ডাইরেক্টলি আমেরিকার কোনো কোম্পানির কাছে দিলে এটা আবার নিয়ে অনেক হয়তো আলোচনা সমালোচনা হতো। বাট প্রত্যেকটা বন্দর এমন সমস্ত দেশের হাতে গেছে, যেমন দুবাই অর্থাৎ আরব আমিরাত, রাইট? আর একটা গেছে কি ডেনমার্ক, আর একটা গেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কাছে যেটা গেছে ওইটা গুরুত্বপূর্ণ না, ওটা হলো একেবারে ঢাকার পাশে যে পানগাঁও। বাট সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ গেছে কার কাছে? ডেনমার্কের কাছে, যেটা নাকি ন্যাটোর সদস্য, আর গেছে আরব আমিরাতের কাছে, তাই না? যে দেশটা হলো আমেরিকার কি বলা যায় একেবারে দাস, এই যে আরব আমিরাত। আমেরিকার কোনো কোম্পানি ডাইরেক্টলি এটার কোনো পায় নাই। তো এই দুই কোম্পানির হাতে এই যে সমুদ্র বন্দর দেওয়ার মানে কি? মানে হচ্ছে এখানে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া। তো এইটার জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছিল। তো এগুলো তো তারা পেয়ে গেছে, তাই না? এখন আমার মনে হয় যেটা, এই সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্যে আমেরিকা তোড়জোড় করবে না, কারণ বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ধর্মান্ধ। তারা ভয়ঙ্কর রকমভাবে এই যে আমেরিকা বিরোধী, ইহুদি নাসারা কাফের বিরোধী। এরা যেমন একদিকে ভারত বিরোধী, তেমনি আমেরিকান বিরোধীও। তো সেন্ট মার্টিন দ্বীপ নিলে বাংলাদেশে যে ধরনের একটা প্রচণ্ড গণঅভ্যুত্থান, গণজোয়ার ইত্যাদি ইত্যাদি তৈরি হতে পারে, সেইটা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো বটেই, পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসলে সেটাকে সামাল দিতে পারবে না। এই জন্যে আমার মনে হয় যে টেকনিক্যালি আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ নিবে না। আর ওইদিকে যে করিডোরের বিষয়টি ছিল না, যেগুলো আরাকান আর্মির কাছে রসদপত্র সাপ্লাই টাপ্লাই দিবে, তো এইটা এখন দিবে কি দিবে না মনে হয় যে একটু চিন্তাভাবনার মধ্যে আছে। কেন? কারণ হচ্ছে অলরেডি আমরা দেখছি যে চায়নার সমর্থনে জান্তা বাহিনী ওয়ান আফটার অ্যানাদার আরাকান আর্মিদের কিন্তু পরাস্ত করে দিচ্ছে। অর্থাৎ এই বিষয়টার উপরে আমার মনে হয় যে আমেরিকা গভীর নজর রাখছে, অথবা এত দ্রুত এই যে বন্দর নেওয়ার যে ব্যবস্থাটা করলো না, এখনই হয়তো এটাই হবে আসলে করিডোর। এই বন্দর ব্যবহার করে আসলে করিডোরের ব্যবস্থা হবে। হয়তো অচিরাত এমনও হতে পারে যে আরাকান আর্মির কাছে রসদপত্র পৌঁছানো শুরু হতে পারে। এবং যদি আমরা দেখি যে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে আরাকান আর্মি অনেক শক্তিশালী হয়ে গেছে এবং জান্তা বাহিনীকে আবারও পরাজিত করা শুরু করছে, তখন বুঝতে হবে যে এখানে এই চিটাগাং বন্দর ব্যবহার করে আরাকান আর্মিদেরকে কিন্তু রসদপত্র দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা তখন একেবারে নিশ্চিত হয়ে যাব। তার অর্থ হচ্ছে আমেরিকা যা চাচ্ছিল তার 75% কিন্তু অলরেডি তারা পেয়ে গেছে। এবং এরপরে কোনো ওই নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলেও এই যে চুক্তিগুলো হয়েছে না, এগুলো বাতিল করার দুঃসাহস করবে না। এমনকি খোদ আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে, তারাও এটা করবে না। এবং আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, তোমরা যে চুক্তি টুক্তি করতে যাচ্ছ বা করছো, ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, আমার ধারণা। এবং যখনই এই সিগন্যালটা শেখ হাসিনার পক্ষ থেকে আমেরিকার কাছে গেছে, এবং ভারতও সম্ভবত এখানে আর গাইগুই বেশি করে নাই, কারণ তারা দেখতে পাচ্ছে যে আমেরিকা যেভাবে ডেসপারেটলি এগুলো করছে, সেখানে ভারত খুব বেশি গাইগুই করলে তারা আমও হারাতে পারে, সালাও হারাতে পারে, এবং একটা বাংলাদেশ নামক নতুন একটা পাকিস্তানের সম্মুখীন তাদেরকে হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারাও চিন্তা করে সম্ভবত এই ব্যাপারটার এগেনস্টে তারা তেমন কোনো স্ট্যান্ড নেয় নাই। এবং শেখ হাসিনা ও মনে করেন যে রাজি হয়ে গেছে, বা হয়তো ভারত বলছে ঠিক আছে, আমেরিকা চুক্তি যখন করেই ফেলছে তখন আপনি রাজি হয়ে যান, এবং তাহলেই আপনি এখন বাংলাদেশে আবার ফিরে যেতে পারবেন। আমার ধারণা ভিতরে ভিতরে এই ঘটনাগুলো ঘটে গেছে। তো ঘটে যাওয়ার মানে কি, আমেরিকার যে উদ্দেশ্য ছিল সেটা তো তারা মানে উদ্দেশ্য সফল হয়ে গেছে, তাই না? তো এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো বাংলাদেশে ক্ষমতায় রাখার তো আর কোনো দরকার নেই। আছে একটা অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় রাখলে এখানে আমেরিকারও এটাও দেখতে পাচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ফাঁকতালে বাংলাদেশে জঙ্গিবাদের ব্যাপক উত্থান ঘটিয়েছে। তো এটাও তো আমেরিকার জন্য একটা বিস্ফোরণের মতো, তাই না? এবং ঠিক এই সব চিন্তাভাবনা করে, এইগুলা পর্যবেক্ষণ করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে হঠাৎ করে
এই যে শেখ হাসিনা এবং জয় আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী যে সংবাদপত্রে সাক্ষাৎকারটা দিচ্ছে না, অর্থাৎ আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ঠিক আছে আমরা ব্যবস্থা নিচ্ছে, তোমরা এগুলো করো। অর্থাৎ এই চুক্তি হওয়ার আগে থাকতেই আমার মনে হয় যে শেখ হাসিনা রাজি হয়ে গেছে। যখন দেখছে যে ছাড়া আর উপায় নেই তখন বলছে ঠিক আছে তোমরা চুক্তি করো। কিন্তু তার আগেই শেখ হাসিনা এই সমস্ত চুক্তির ব্যাপারে তার পজিটিভ মনোভাব ব্যক্ত করছে এবং তার ফলেই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো তার সাক্ষাৎকার নেওয়া শুরু করছে, ব্যাপকভাবে প্রচার করছে এবং জয়ও কিন্তু ওই একই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। ফলাফল কী দাঁড়াচ্ছে, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন কিন্তু ফুরিয়ে গেছে। আমেরিকার একটা পলিসি হলো যাকে যতক্ষণ ব্যবহার করার দরকার, যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তাকে কিন্তু কলা সোপড়ার মতো ছুঁড়ে ফেলে দেয়, তাকে কিন্তু আর কোনো রকম কোনো ইজ্জতমান তাকে দেয় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা কিন্তু অনেকটা সেদিকে চলে গেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে, কারণ আমেরিকার যা দরকার সেগুলো তো তারা পেয়ে গেছে। এবং আপনারা যদি খেয়াল করেন এই যে অজিত ডোভালের সঙ্গে যে মিটিং করছে না, এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পারস্পরিক সংবাদে যা জানা গেল সেখানে নাকি ওই যে আমেরিকান রাষ্ট্রদূত যেটা নাকি ভারতে আছে কি গার, সেও কিন্তু হাজির ছিল। তো দুই দেশের মানে ভারত আর বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা মিটিং করবে, সেখানে আমেরিকান রাষ্ট্রদূতের কী কাম? অর্থাৎ আমেরিকান রাষ্ট্রদূত ওখানে হাজির হচ্ছে সাক্ষী হিসাবে, গ্যারান্টার হিসাবে, এবং বস্তুত সে বলে দিতে চাচ্ছে যে অজিত ডোভাল যা বলবে এটা আমাদেরও বক্তব্য, এবং এইটাই সম্ভবত এই খলিলুর রহমানকে বলে দেওয়া হচ্ছে যে তুমি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সমস্ত বলো। আমার ধারণা ঘটনাটা এরকম। এবং একই সঙ্গে এই যে ভুটানের প্রধানমন্ত্রী আসছেন না বাংলাদেশের সফরে, আমার ধারণা ভারত সম্ভবত ভুটানের প্রধানমন্ত্রীকেও কিছু মেসেজ দিয়ে থাকবে, যেগুলো এসে হয়তো এই সরাসরি হয়তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবে। অর্থাৎ অন্য কথায় রেজিম অফ ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ অলমোস্ট টু বি ক্লোজড, অলমোস্ট টু বি এন্ডেড ভেরি সুন। আর ওই যে বলা হচ্ছে না যে শেখ হাসিনার ফাঁসি, এগুলো পুরাই বোগাস, এগুলো কিছুই আসলে হবে না। আপনারা কয়েকদিনের মধ্যেই দেখবেন যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে, ওই যে নিষেধাজ্ঞাটাকে এগুলো সব আউট। এবং এই ঘটনাগুলো আমার ধারণা ডিসেম্বরেই ঘটে যাবে, এবং এটাই আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এইবার বুঝতে পারছেন যে যেহেতু ইউক্রেনে আমেরিকার যে স্বার্থ ছিল ওটা কিন্তু তারা হাসিল করে ফেলছে, তাদের প্রথম লক্ষ্য ছিল যে ইউক্রেনকে যদি ন্যাটোভুক্ত করা যায়, দেখলো যে না ওইটা খুবই রিস্কি হয়ে যায়, তাহলে বিকল্প কি, ওদের যে খনিজ সম্পদ এগুলো দখল করো, আমেরিকা সেগুলো করে ফেলছে, অতএব এখন আর যুদ্ধের দরকার নেই। তো বাংলাদেশের ক্ষেত্রেও তাই, রেজিম চেঞ্জ করা হয়েছে, আমেরিকার যা উদ্দেশ্য সেটা সফল হয়ে গেছে। এখন এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেখে খামাখা এখানে মৌলবাদ ছড়ানোর তো কোনো দরকার নেই। আর এই ব্যাপারে যেহেতু ভারত আমেরিকাকে বলছে যে এইগুলো ঘটতেছে বাংলাদেশে, আইএসআই এসে এটা করতেছে, তাদের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লোকজন এসে এখানে এই সমস্ত শুরু করছে, তো আমরা তো তোমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তা তোমার মদতে বাংলাদেশে যদি এ ধরনের জঙ্গি তৎপরতা বেড়ে যায় বা বাংলাদেশ যদি উগ্র মৌলবাদী একটা তালিবান রাষ্ট্র হয়ে যায়, তাহলে তো বিপদ। তাহলে আমরা তোমাদের সাথে কীভাবে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে কাজ করব? তো এটা তো তোমাকে থামাতে হবে, এবং তুমি যদি জাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর থেকে তোমাদের হাত সরিয়ে নাও তাহলে এটা সম্ভব। এবং দেখেন যে চতুর্দিকে বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে সেইগুলোই হচ্ছে, অর্থাৎ জাল গুটায় আনা হচ্ছে। আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি। ধন্যবাদ।